যত দিন যাচ্ছে আমাদের ডায়েটের সংজ্ঞা বদলে বদলে যাচ্ছে। আমরা জানতাম এইগুলো এইটা এই সময় খেতে নেই, ওইটা ওই সময় খেতে নেই, কিন্তু যখন আমরা সেটা নিয়ে খতিয়ে দেখছি বা ডায়েটের সংজ্ঞা যখন বদলে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো আগে বারণ করা হতো সেগুলোই বলা হচ্ছে সেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো। তো আমাদের দিনের দিন পলিউশন বাড়ছে, আমাদের শরীরের হিউম্যান অ্যানাটমি অনুযায়ী বিভিন্ন রকমভাবে ডায়েট আপগ্রেড হচ্ছে। তো কোনটা সঠিক ডায়েট বা কোন ডায়েটিশিয়ানকে আপনি দেখে বুঝবেন সে ঠিক কি না, বা তাকে যাচাই করবেন কিভাবে কোনটা ঠিক কোনটা ভুল, বুঝবো কিভাবে? সেই নিয়েই আমাদের পডকাস্ট আজকে, ডায়েট নিয়েই। চলুন দেখা যাক আজকে আমার সঙ্গে কে রয়েছেন। আজকে আমার গেস্ট অনুশ্রী মিত্র। অনুশ্রীদি, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। অনুশ্রীদির সঙ্গে আমার আলাপ অনেক বছর আগে, তো আমি একটা ছোট গল্প দিয়েই শুরু করি। এখন আমাকে যেরকম দেখছেন, আমি 4-5 বছর আগে একদমই সেরকম ছিলাম না। তো আমার সামনে একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টে আমাকে বলা হয়েছিল যে তোমাকে আর একটু রোগা হতে হবে। 2 সপ্তাহের মধ্যে আমার একটা ট্রান্সফরমেশন হয়েছিল অনুশ্রুতির ডায়েট নিয়ে। তারপর এত বছর পর আবার সামনাসামনি। একদমই, কিন্তু তুমি এই 2 সপ্তাহ ট্রান্সফরমেশন বলে সবাইকে মানে সবাই ভাবে বোধহয় 2 সপ্তাহে সবকিছু সম্ভব। না, সেটা আমার হয়েছিল তখন। হ্যাঁ, মানে কি হয় না, অনেকের এমার্জেন্সি থাকে। তুমি যেমন বলে তোমার প্রজেক্টের থাকে, ওগুলো আমরা অনেক সময় মানে ফার্স্ট ট্র্যাক প্ল্যান বলি, সেক্ষেত্রে করতে হয়। কারো কোনো চাকরির ব্যাপার থাকে, কেউ হয়তো এয়ারলাইন্সে করে, কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে হবে, সেক্ষেত্রে ফার্স্ট ট্র্যাক প্ল্যানে করা হয়। কিন্তু সবসময় একটা সাস্টেনেবল ওয়েতে একটা হেলদি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ওয়েট লস করা উচিত, যেটার একটা প্রপার রেট থাকে, যে আমরা মান্থলি 4 to 5 কেজিস ওয়েট লস ইজ হেলদি ওয়েট লস। সেটাও ডিপেন্ড করে, ভ্যারি করে কার মেটাবলিক রেট কতটা আছে সেগুলোর উপর। ধরো এই যে তুমি বললে যে মান্থলি, তাহলে অনেক জায়গায় আমরা দেখি যে 1 মাসে 7 কেজি ওয়েট লস করে দেবো, 8 কেজি ওয়েট লস করে দেবো, তাহলে কি এটা হেলদি নয়? কেউ এটা গ্যারেন্টি বলতে পারে না, একটা অ্যাপ্রক্স রেট বলা যায় 4 to 5 কেজিস। এরকমও আছে আমার কাছে হয়তো মাসে 10 কেজিসও ওয়েট লস করেছে। আবার এরকম আছে মাসে তার ওয়েট লস হচ্ছে 3 কেজিস, 4 কেজিস। আপনি কতটা ওয়েট কমাচ্ছেন বা আপনার ওয়েট মেশিনে কতটা ওজন কমছে, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফিটনেসটা, বা আপনি কতটা হেলদিভাবে ওয়েটটা কমাচ্ছেন, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। বা আপনার যে হেলথ প্রবলেমগুলো আছে সেগুলো কতটা ম্যানেজ হচ্ছে, সেটা ইম্পর্টেন্ট। ওয়েট লস মানে বডি থেকে শুধু ফ্যাট লস হচ্ছে, সেটা হেলদি, কিন্তু এক্সট্রা ফ্যাট অবশ্যই। কিন্তু যদি আপনার বোনস লস হয়, মাসেল লস হয়, সেটা হেলদি নয়। আমরা অনেক সময় মানে ওই স্ট্রিক্ট ডায়েট, খুব আনহেলদি ওয়েতে ওয়েট লস করতে গিয়ে আমরা মাসেল লস করে ফেলি, বোন লস করে ফেলি। খাচ্ছি না, কার্বস ফ্রি ডায়েট করছি, ফ্যাট খাচ্ছি না, এইগুলো ঠিক না, এগুলো আনহেলদি ওয়েট লস বলা হয়। তো সেই কারণে আমাকে মাসে 10 কেজিস কম করতেই হবে, তার জন্য আমি যা কিছু করতে পারি, সেটা ঠিক নয়। আপনার জন্য যতটা ভালো একটা হেলদি ওয়েট লসের রেট, সেটা মেনটেন করা উচিত একটা প্রপার ওয়েতে। আচ্ছা অনুশ্রী, ধরো আমি যে প্রফেশনে রয়েছি, বা আমার মতো যারা আরও অনেকেই বিভিন্ন ইন্ডাস্ট্রি, যেমন মডেলিং রয়েছে, অভিনয় রয়েছে, সেক্ষেত্রে কিছু কিছু ধরো এই যেমন একটা সার্টেন প্রজেক্ট এলো যে আমাকে 1 মাসের মধ্যে হয়তো 10 কেজি ওজন কমাতেই হবে, নইলে ধরো প্রজেক্টটা হবে না, বা এটা এরকম অনেক ব্যাপার থাকে। সেক্ষেত্রে সেটা তো একদমই আলাদা ব্যাপার। যেমন এই ইন্ডাস্ট্রি অনেক ক্লায়েন্ট আছে যাদের একটা মিনিমাম ওয়েট তাদের মেনটেন করতেই হয় সবসময়, কারণ ক্যামেরায় যেটা হয় তোমার যে ওয়েট তার থেকে একটু বেশি লাগে। তো সেই কারণে আমরা যে আইডিয়াল বডি ওয়েট বলি সাধারণ মানুষের ক্ষেত্রে, কিন্তু যারা ক্যামেরার পিছনে কাজ করে তাদের ক্ষেত্রে, এই সেলিব্রিটি বা মডেলিং ইন্ডাস্ট্রিতে যারা থাকে, তাদের আইডিয়াল বডি ওয়েটের থেকে আমরা 3 to 4 কেজিস ওয়েট কম করে রাখি। সবসময় ওদের ওয়েটটা মেনটেন করতে বলা হয়। এবার কোনো কারণবশত তাকে যদি ওয়েট বাড়াতে হয়, তো সেইভাবে তাকে তাড়াতাড়ি ওয়েট মানে ডায়েটটা মডিফাই করতে হয়। সেগুলো হচ্ছে রেয়ার কেস। তার কোনো হেলথ প্রবলেম আমরা এক্সপেক্ট করে নিচ্ছি নেই, কিন্তু তার ধরো একদম আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, এরকমও হতে পারে। সে হয়তো সেলিব্রিটি, সে হয়তো মডেলিং করে, কিন্তু তার আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, তার মানে একদম কন্ট্রোলের বাইরে হরমোনাল প্রবলেম আছে। তো সেক্ষেত্রে তো আমরা তাকে বলবো না, তার যতই তার প্রফেশনাল কারণে ডিম্যান্ড থাকুক না কেন, ওই রাতারাতি ওয়েট লস বা কোনো কিছু আনহেলদিভাবে ওয়েট লস করাটাকে আমরা এনকারেজ করবো না। সবসময় তাকে বলবো তুমি ওয়েটটাকে লুজ করেই রাখো, যাতে তোমার প্রয়োজনে সেটা তুমি অল্প একটু বাড়িয়ে নিতে পারো। অনুষ্ঠিত, তোমাকে যে প্রশ্নটা আমি আগেও করছিলাম,
এখন বিভিন্ন রকম পডকাস্ট হয়েছে, পডকাস্টে বিভিন্ন রকম নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ানরা আসছে, কিন্তু আমরা মানে সাধারণ মানুষ যখন তাদের কনসাল্ট করবেন তারা বিভিন্ন রকমভাবে কনফিউজড হয়ে যাচ্ছেন, কারণ যেহেতু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম রিলস আসছে, বিভিন্ন রকমের টপিক নিয়ে কথা হচ্ছে। ধরো একটা টপিকে তুমি একটা কথা বললে, আর একজন আরেকটা কথা বললো, আর একজন আরেকটা কথা বললো, মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে। তো কি করে তারা বুঝবে যে হি অর শি ইজ রাইট? দেখো, সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু তাদেরকে যারা প্রমোট করছে সেটা তাদের দায়িত্ব। আমি যার মাধ্যমে তাদেরকে পৌঁছে দিচ্ছি সাধারণ মানুষের কাছে, তাদের দায়িত্ব আছে তাকে প্রমোট করার আগে তাকে যাচাই করার। আমার 100 বার অধিকার আছে তার সার্টিফিকেট চেক করার। আমি যদি বলি যে কোনো প্রফেশনের ক্ষেত্রেই সেটা হয়, একজন ডায়েটিশিয়ানের যদি কথা বলি, মিনিমাম 5 ইয়ার্সের একটা ডিগ্রি কোর্সের দরকার আছে, তার একটা হসপিটালে ইন্টার্নশিপের একটা মিনিমাম একটা টাইম আছে, সেই সার্টিফিকেটের দরকার আছে। তো সেইগুলো যদি না থাকে, তার যদি ডেপথ নলেজ নাই থাকে, সে যদি কোনো নিজে ওয়েট লস করে মনে করলো আমি ডায়েটিশিয়ান হয়ে গেছি, 3 মান্থসের 6 মান্থসের একটা কোর্স করে মনে করলো ডায়েটিশিয়ান হয়ে গেছি, সে কিন্তু মানুষকে সঠিক ইনফরমেশন পৌঁছে দিতে পারবে না। আর সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় জানা। সে যে দেখছে আমি কার মাধ্যমে দেখছি, আমি কোন চ্যানেলে দেখছি, আমি কোন টিভি চ্যানেলে দেখছি, আমি কোন নিউজ পেপারে দেখছি, আমি তাকে ভরসা করছি। আর তাদের দায়িত্ব হচ্ছে আমি যাকে নিয়ে আসছি সাধারণ মানুষের সামনে, তাকে যাচাই করে সেই জায়গাটা দেয়া। এটা হচ্ছে তাদের দায়িত্ব। আর সাধারণ মানুষেরও যে কোনো জায়গায় কোনো ডায়েটিশিয়ান, কোনো ক্লিনিক, কোনো ডক্টর, যে কোনো প্রফেশনের ক্ষেত্রে যেটা হেলথের সাথে স্পেশালি রিলেটেড জুড়ে আছে, সেটা তার হেলথের জন্য দরকার, তো সেখানে যাওয়ার আগে তার অধিকার আছে সেটা তাকে চেয়ে নেওয়া, তার ডিগ্রি, তার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু জানার। এতে কেউ কিচ্ছু মনে করবে না, কেউ কিছু মনে করবে না। কারণ আমরা আমাদের প্রফেশনের ক্ষেত্রে আমরা খুশি হব যে মানুষ এসে সেটা জিজ্ঞেস করছে, কারণ এত এই ব্যাপারে আনপ্রফেশনাল লোকজন এসে গেছে। তো সেক্ষেত্রে যদি কেউ যাচাই করে আসে, তাহলে ভাববো যে ঠিক আছে, মানুষ সচেতন হচ্ছে। হ্যাঁ, সত্যি এখন কিন্তু আমি যত দিন যাচ্ছে মানুষ কিন্তু অনেক বেশি হেলথ কনসিয়াস হচ্ছে। আগে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, আমরা কখনো আমাদেরকে কোনো ডায়েটিশিয়ানের কাছে নিয়ে যাওয়া হয়নি, বা এই যে অকুপেশনটা বা হ্যাঁ কনসেপ্টটাই আসেনি। এখন মানুষও মনে করে যে আমি অসুস্থ হলেই তবে ডায়েটিশিয়ানের কাছে যাব। কেন? এক্স্যাক্টলি। আমি যদি সুস্থ অবস্থায় যাই, তাহলে তো আমার কোনো ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, আমার তো কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না, আমি মেডিসিন ফ্রিভাবে অনেক দিন থাকতে পারবো। আমি শুধুমাত্র যদি আমার ফুড হ্যাবিট আর লাইফস্টাইলকে যদি ঠিক রাখতে পারি, আর তার জন্য একজন এক্সপার্ট গাইড করতে পারবে আরামসে। এক্স্যাক্টলি। এখন মা বাবারা অনেক বেশি সচেতন, তার মানে বাচ্চাদেরও একটা পোর্শন ডায়েট, কীভাবে তাকে সম্পূর্ণভাবে প্রোটিন, কার্বস, কীভাবে কতটা কী খাওয়াবে, এইগুলো আমরা তো ওইভাবে বড় হইনি। এখন বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা তারা সচেতন হয়েছে। ডায়েটের কোনো বয়স হয় না। ডায়েট একজন ছোট বাচ্চা থেকে একজন বয়স্ক মানুষ, একটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে বা একটা প্রেগনেন্সি, প্রত্যেকটা স্টেজে মানুষের ডায়েটের মানে রিকোয়ারমেন্ট, নিউট্রিশনের রিকোয়ারমেন্ট আলাদা আলাদা। তো প্রত্যেক মানুষেরই কিন্তু দরকার সেটাকে বুঝে খাওয়া উচিত। কারো কথা শুনে কোন সেলিব্রিটি কী খাচ্ছে, কোন বন্ধু কতটা কী খেলো না খেলো, সেটা না শুনে আপনার কতটা দরকার, কতটা প্রয়োজন, কোন সময়ে খাওয়া উচিত, সেটা বুঝে খাওয়া উচিত। ঠিক। আর একটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে গরমকাল আসছে, মানে একটা প্রচণ্ড শরীর খারাপের সময়। আর যত বছর বাড়ছে তত বেশি বেশি গরম বাড়ছে, প্লাস রেকর্ড ব্রেক করছে, হটেস্ট ইয়ার মানে বলা হচ্ছে। তো সেক্ষেত্রে বাচ্চা এবং বড়, সেক্ষেত্রে তাদের ডায়েটটা কীরকম থাকা উচিত? যারা বাইরে বেরোচ্ছে, লু লাগছে, মানে সেক্ষেত্রে কীভাবে নিজেকে হাইড্রেট রাখবে? গরম তো মারাত্মক পড়ছে, এবং বাচ্চা থেকে মানে ইন জেনারেল যদি বলা হয়, গরমকালে দুটো জিনিস মেনটেন করতে হবে। এক হচ্ছে সহজপাচ্য খাবার, যে খাবার ইজিলি ডাইজেস্ট হয়, আর সেকেন্ড হচ্ছে হাইড্রেশন। তোমার শরীর যদি ডিহাইড্রেটেড হয়ে যায়, তাহলেই সমস্যা তৈরি হয়। পেটের সমস্যা থেকে শুরু করে মাইগ্রেন, মাথা ব্যথা, হেডেক, এইগুলো এসে যায়। গরমে হিট স্ট্রোক, মানে সবটাই হচ্ছে তোমার যদি জলের ঘাটতিটা হয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই সময় জাঙ্ক ফুড, যেটা হজম হতে অনেক সময় লাগবে, খুব তেলে ভাজা খাবার, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আমাদের এমন খাবার খেতে হবে যেটা খুব সহজে হজম হয়ে যায়, সেই রকমের খাবার। খুব সহজে যদি বলা যায় তাহলে বলবো আমাদের একদম যেটা স্টেপল ফুড, আমাদের ভাত খুব তাড়াতাড়ি হজম হয়। তো আমরা এই সময় দই ভাত, বা যেটাকে বলা হয় কাঞ্জি রাইস,
মানে দই দিয়ে ভাত, যেটাকে পান্তা ভাত বলা হয়, এটাই কিন্তু এবং সেটাতে দই তড়কা লাগিয়ে যদি খাই, এগুলো ভীষণ ইজিলি ডাইজেস্ট হয়। তুমি যেটা বলেই গরমে অনেকেই বাইরে বেরোতে হয়, বাড়িতে বসে থাকলে তো হবে না, আর সবার পক্ষে সম্ভব না যে এসি রুমে অফিসে বসে সবসময় কাজ করবো, অনেকেই রাস্তায় বেরোতে হয়। তো সেক্ষেত্রে এইগুলো খুব ভালো অপশান। যদি বাইরে বেরোনোর আগে আমরা এই ধরনের কাঞ্জি রাইস বা দই ভাত বা দই চিড়ে কলা, এগুলো পেট ঠান্ডা করে, পেটটাকে ভর্তির আগে আর খুব সহজে হজম হয়ে যায়। আর অ্যাসিডিটি, ব্লোটিং, এই সমস্যাগুলো গরমকালের সাথে জুড়ে থাকে, এগুলো আমরা মেনটেন করতে পারি। এছাড়া বাইরে বেরোলো বারবার করে জল খাওয়া, জলের বোতল যেন সবসময় সাথে থাকে। আমরা বিভিন্নভাবে খেতে পারি, আমরা ডাবের জল খেতে পারি, আমরা নর্মাল যে নুন লেবুর জল খেতে পারি, আমরা পুদিনা পাতা জল খেতে পারি, তরমুজ খেতে পারি, যেগুলোতে ওয়াটার কন্টেন্ট অনেক হাই আছে। বা সবজি যখন আমরা রান্না করছি সেক্ষেত্রে আমাদের চয়েসটা এরকম থাকবে যে সমস্ত সবজিতে জলের পরিমাণ বেশি আছে, পটল, ঝিঙা, যেগুলো মেনলি গরমের, লাউ বা স্যালাডের হিসেবে শশা, এগুলোতে জলের পরিমাণ বেশি আছে, আমাদের শরীরটাকে সবসময় হাইড্রেটেড রাখবে, এগুলো রাখতে হবে। এছাড়া মশলার ব্যবহারটা কম করতে হবে। আর টক দই অবশ্যই এই সময় ডায়েটে থাকবে, যেটা একটা গুড প্রোবায়োটিক, পেটের জন্য ভালো, শরীর ঠান্ডা রাখে। এছাড়া ছাতু শরবত, এগুলো মানে গরমের একদম পারফেক্ট খাবার। আচ্ছা, এই গরমকালেও মানে ওয়েট লস যারা করতে চাইছে, মানে তাদের অনেক ক্ষেত্রে অনেক মিথস রয়েছে যেগুলো তোমার মনে হচ্ছে ভুল, সেগুলো মানুষকে জানানো দরকার, এরকম কিছু কি রয়েছে? না, গরমের সবজি বা ফল আমরা বলি ওয়েট লসের জন্য ফ্রেন্ডলি, মানে আম খেলে তো বলে যে ওয়েট বেড়ে যায়। আম ডায়াবেটিক পেশেন্টও খেতে পারে, আম যারা ওয়েট লস করতে চায় তারাও খেতে পারে। প্রবলেমটা হয়ে যায় আমের সিজনে আমরা কন্ট্রোল করতে পারি না। ওই একটা আম খেয়ে যদি আমরা থেমে যাই তাহলে জিনিসটা ঠিক থাকে, কিন্তু আমের সিজনে আমাদের কাছে এতটাই অ্যাভেলেবিলিটিটা বেশি, আমরা সকাল বিকেল আম খেতে থাকি, রোজ আম খেতে থাকি, সেখানেই প্রবলেমটা হয়ে যায়। এবং আম খাওয়ার সময় কিছু মানে ডায়াবেটিক পেশেন্টরা মানে ভীষণ ভয়ে ভয়ে আম খায়, যে আম খেলে তো সুগার বেড়ে যাবে, এগুলো একদমই ভুল। আপনি আমটাকে শুধু একটু পরিমাণ মেনটেন করে খান, আর আমটা কখনোই শুধু খাবেন না। আমের সাথে ধরুন একটু হয়তো স্প্রাউটস নিলেন বা একটু শশা খেলেন, তাহলে ইনসুলিন লেভেলটা যেটা স্পাইক করে সেটা হয় না, টোটাল গ্লাইসেমিক লোডটা মানে কমে যায়। তো আম আমরা শুধু খাবো না, আর আম যেটা গোটা আম না খেয়ে বা আমটাকে একটা ফল হিসেবেই খাবো। এরকম নয় যে আমের একটা পুডিং বানিয়ে খেলাম বা আমটাকে একটা আম রস করে খেলাম বা আমের কোনো ডেজার্ট হিসেবে খেলাম। আমরা গরমকালে আম পোড়া শরবত খাই, আম পোড়াটা কাঁচা আমের শরবত, ওটাতে ফ্রুক্টোজ কন্টেন্ট অনেক কম থাকে, ওটা আমরা খেতে পারি। কিন্তু পাকা আম যখন পাকছে তখন ফ্রুক্টোজ কন্টেন্ট বাড়ছে, ঠিক আছে। ম্যাঙ্গো শেকের ক্ষেত্রেও আমি বলবো একটু যদি বুদ্ধি খাটিয়ে করি, আমরা ডায়াবেটিক বা ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু রেগুলার ম্যাঙ্গো স্মুথি খেতে পারি। একটু আম নিলাম, আমের পরিমাণটা আপনি একটা আমের হয়তো হাফ নিলেন, তার সাথে একটু টক দই বা দুধ, যেটা আপনার পক্ষে সম্ভব, একটু আইস কিউব দিলেন, একটু পুদিনা পাতা দিলেন, একটু চাট মশলা চাইলে দিতে পারেন, তার সাথে যে কোনো একটা ব্রেকফাস্ট সিরিয়ালস হতে পারে, সেটা ওটস হতে পারে, কর্নফ্লেক্স, এরকম একটু কিছু দিয়ে যদি স্মুথি বানাই, তাহলে মনে হবে আমি ম্যাঙ্গো খেলাম, মানে আমের স্মুথি খেলাম, আমটাও খেলাম, আমার সাইকোলজিক্যাল একটা ব্যাপার, কিন্তু পরিমাণটা আমের কম হলো। এইভাবে আমরা খেতে পারি। বা আমের যদি আমরা স্যালাড বানিয়ে খাই, অনেক ফল নিলাম যেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম, শশা, পেয়ারা, আপেল, তার সাথে হয়তো আমটাকে অ্যাড করলাম, তাহলে আমও খাওয়া হলো, কিন্তু আমার ইনসুলিন লেভেল স্পাইক করলো না, আমার ক্যালোরি মেনটেন থাকলো, আমার ওয়েট গেনের ভয় থাকলো না। আচ্ছা, ডায়াবেটিক পেশেন্ট মানেই ডক্টররা মানে অনেক কিছু বারণ করে দেন, যেমন যেটা তুমি বলে আম একদম খাবেন না, লিচু খাবে না, আঙুর খাবে না, তারপরে খেজুর খাবে না, আলু খাবে না, অনেক কিছু ব্যাপার থাকে। এবার তুমি বলো ডায়াবেটিক পেশেন্টরা কি খেতে পারে আর কি খেতে পারে না? ডায়াবেটিক পেশেন্টরা সবই খেতে পারে, কিন্তু যদি আপনার মনে হয় যে আপনার ব্লাডে গ্লুকোজ লেভেল সবসময়ই বাড়া আছে, সেক্ষেত্রে আপনাকে একটা এক্সপার্টের মানে কনসার্ন নিয়েই আপনি এই জিনিসগুলো খাবেন, যেগুলো আমরা বলি যে খুব স্টার্চি খাবার, আলু, ভাত বা রাঙালু, এই ধরনের যে খাবার, বা ফলের মধ্যে আম, কাঁঠাল, কলা, লিচু, সবেদা, যাদের ফ্রুক্টোজ কন্টেন্ট অনেক হাই আছে, এগুলো আপনার যদি রক্তে গ্লুকোজ লেভেল সবসময় বেশি থাকে, তাহলে অবশ্যই কোনো ডায়েটিশিয়ানের কনসার্ন নিয়ে কতটা খাবেন সেটা বুঝে খাবেন, বা সপ্তাহে কদিন খাবেন, কিন্তু খেতে পারবে। কিন্তু আপনার ধরুন আপনার ডায়াবেটিস আছে কিন্তু আপনার মেনটেন থাকে, তাহলে আপনি খেতে পারেন, ইভেন একদিন ছাড়া বা রোজও খেতে পারেন, কিন্তু সেটার ক্ষেত্রেও আপনাকে মাথায় রাখতে হবে কতটা পরিমাণে খাবেন। আপনি যদি সকালে ব্রেকফাস্টে আপনার আলুর তরকারি থাকে, দুপুরেও আলুর তরকারি থাকছে, রাতে আলুর তরকারি থাকছে, সেটা কিন্তু ঠিক নয়। বা ডায়াবেটিস ধরা পড়লো মানে আমরা যেটা বাড়িতে বলি আগে ভাতটাকে বন্ধ করে দাও, সেটা কিন্তু নয়। ভাত একদমই শত্রু নয়,
ইভেন আমরা বলি যে ডায়াবেটিস হলে আপনি আগের দিন তৈরি করা ভাত ফ্রিজে রাখুন, তাতে মানে যেটা স্টার্চের কোয়ান্টিটি, যেটা স্টার্চের যে ব্যাপারটা, সেটা কিন্তু ডায়াবেটিক ফ্রেন্ডলি হয়ে যায়। মানে আপনি খেতে পারেন, আপনার ইনসুলিন লেভেল কিন্তু বাড়াবে না। আপনি পরের দিন ফ্রিজ থেকে ওই ভাতটা বের করে ওটাকে গরম করে খান, এইভাবে খাওয়া যায়। বা ডায়াবেটিক পেশেন্টরা ভাত খেতে পারেন, ভাতের পরিমাণটা যদি ঠিক রাখা হয়, ডায়াবেটিস হলেই ভাত বন্ধ করার প্রয়োজন নেই। অনেকে আছে একটা রুটি একটা ভাত খাচ্ছে, টোটাল কার্বোহাইড্রেট কিন্তু তাতে বেড়ে যাচ্ছে। আপনি হয় রুটি খান না হয় ভাত খান, তাতে পরিমাণটা মেনটেন থাকবে। একটা রুটি আমি দেখেছি অনেকে এতে কি হয় না, পরিমাণটা বুঝতে পারে না। ভাতও খেলাম রুটিও খেলাম, মনে হলো যে আমার তো সুগার হয়েছে তো আমি রুটি খাচ্ছি আর অল্প একটু মনের শান্তির জন্য ভাত নিচ্ছি, কিন্তু তাতে কি ওই দুটো রুটি খেয়ে অনেকটা কার্বোহাইড্রেট ইনটেক করছি, তার সাথে ভাতও নিচ্ছি, টোটাল কার্বসের পরিমাণটা অনেক সময় আমরা মেনটেন করতে পারি না, তাতে বরঞ্চ বেশি গ্লুকোজটা বেড়ে যায়। আপনি যে কোনো একটা কার্বোহাইড্রেট নিন, একই রকম নিন, তাতে নিজে বুঝতে পারবেন কতটা কার্বোহাইড্রেট শরীরে গেল। হ্যাঁ, অনেকেই এই ওয়েট লসের ক্ষেত্রে অনেককে আমি বলতে শুনেছি যে কি করে রোগা হলি না, ভাত রুটিটা একদম ছেড়ে দিয়েছি। না, একদমই উচিত নয়। অ্যাকচুয়ালি আমরা কার্বোহাইড্রেটের ব্যাপারটাকে মানে ওয়েট কমাতে গেলেই কার্বোহাইড্রেট আমাদের শত্রু হয়ে যায়। কিন্তু আমাদের বুঝতে হবে কার্বোহাইড্রেটের দুটো ভাগ আছে। একটা আমরা বলি ভালো কার্বোহাইড্রেট, বা ভালো খারাপ বলা যায় না, একটা বলতে পারি আমরা হাই সুগার রিলিজিং বা হাই গ্লুকোজ রিলিজিং কার্বোহাইড্রেট, একটা স্লো রিলিজিং কার্বোহাইড্রেট। যেগুলো ধরো সবজি ফল, এগুলোতে আমাদের ফাইবার কন্টেন্ট অনেক হাই থাকে, তো এগুলো আমরা ওয়েট লসে একটু বেশি করে খাবো। আর ভাত রুটি ছেড়ে দেবো না, এতে কার্বোহাইড্রেট হয়তো বেশি বা স্টার্চ বেশি, কিন্তু তার সাথে তো এমন কিছু জিনিস থাকে যেটা আমাদের শরীরের জন্য দরকার। আর মনে রাখতে হবে কার্বোহাইড্রেট আমাদের নার্ভাস সিস্টেমের মেন এনার্জি সোর্স। আমরা যদি এই ওয়েট লস করতে গিয়ে ভাত রুটি বন্ধ করতে দিই, অনেক সময় ডিজিনেস ফিল হয়, আমাদের মনে হয় ব্রেন কাজ করছে না, কিছু একটা সবসময় একটা মুড সুইং করছে। এই প্রবলেমগুলো কিন্তু ওখান থেকে আসে। কার্বোহাইড্রেট যদি একদম আমরা বন্ধ করে দিই, আমাদের মেন সোর্স কিন্তু ব্রেনের হচ্ছে এনার্জির কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট আমরা রাখবো, কার্বোহাইড্রেট বলতে ভাত রুটি এগুলোকে আমরা মেন সোর্স বুঝি, তো সেটা আমরা রাখবো, কিন্তু পরিমাণটা মাথায় রাখবো। আমরা যদি ওভার ইনটেক করি তখনই প্রবলেম। ঠিক, ওভার ইটটাই হচ্ছে অ্যাকচুয়াল সব কিছু সমস্যা। আমার কোনো খাবার পছন্দ মানে আমি সেটা খেয়েই যাচ্ছি, এটাকে কন্ট্রোল করতে হবে। আমি পছন্দের খাবারটা খাবো, কিন্তু পরিমাণটাকে মেনটেন করে, তাহলে কোনো কিছুতেই সমস্যা নয়। 3 বেলা ভাত খেয়েও কিন্তু ওজন কমানো যায়। বাবা, এর থেকে বড় আর কি হতে পারে যারা ভাত খেতে ভালোবাসে। আচ্ছা, এই গরমকালে আমাদের স্কিনের বিভিন্ন রকম প্রবলেম হয়, মানে স্কিন ডাল হয়ে যাওয়া, যাদের অয়েলি স্কিন তাদের অনেক বেশি করে অয়েল সিক্রেশন বেড়ে যায়, অনেক রকম প্রবলেম দেখা যায়, পলিউশন, অ্যাকনে, তার উপর ট্যান। স্কিন কিভাবে ভালো রাখা যায়? স্কিনের জন্য আমি একটাই কথা, ইন্টারনাল ব্যাপারটা সব থেকে আগে। আপনি কি খাচ্ছেন, বাইরে থেকে তো কেয়ার করতেই হবে। গরমকালে প্রচণ্ড সোয়েটিং হচ্ছে, তো স্কিনটাকে ঠিক রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, না হলে ওখানেই ফাঙ্গাল ইনফেকশন হবে, ঘামের মধ্যে বিভিন্ন জার্মস আসবে, ইনফেকশন আসবে, ওখান থেকে অ্যাকনি অ্যান্ড অল। কিন্তু আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান হচ্ছে আমি ডায়েটের কথাটাই বলবো, যেটা হচ্ছে আমি কি খাচ্ছি, সেখান থেকে আমার স্কিনটা কীভাবে ভালো থাকবে। তো আমার যেহেতু সোয়েটিং হচ্ছে, প্রচুর জল বেরিয়ে যাচ্ছে, তো স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য প্রথমেই জলটাকে ঠিকঠাক রাখতে হবে। তো জল তো খাবোই, তার সাথে আমি কিছু মানে ডিটক্স ওয়াটার রাখতে পারি, যেটা আমাদের বডি ইটসেলফ কিছু অর্গান আছে যেটা ডিটক্সিফাইংয়ের কাজ করছে, কিন্তু তার সাথে সাথে এই গরমে আমাদের শরীরটাকে আরও রিফ্রেশিং রাখার জন্যে, স্কিনটাকে ভালো করার জন্যে আমরা পুদিনা পাতার জল বা লেবুর জল বা কোকোনাট ওয়াটার, এই ধরনের জিনিস রাখলে আমাদের কী হবে, এক্সট্রা টক্সিনটাকে বের করে দেবে, লিভারটাকে ক্লিন করবে, লিভারটাকে একটু তার রিকভারির জন্য টাইম দেবে। যেতে এই গরমে যেটা হয় না, হজমের একটু সমস্যা হয়, পেট যদি ঠিকঠাক না থাকে স্কিনে তার এফেক্ট পড়বে, একদম স্কিনে তার এফেক্ট পড়বে পেট যদি ঠিকঠাক না থাকে। তো আমি যদি ভেতর থেকে আমার গাট হেলথটাকে ঠিক রাখি, তাহলে স্কিন কিন্তু ভীষণ রিফ্রেশিং থাকবে। আর তার সাথে সানস্ক্রিনটা সবসময়ই দরকার। হ্যাঁ, অনুশ্রুতি, ডিটক্স ওয়াটারের কথা বললে, তুমি কয়েকটা ডিটক্স ওয়াটার বলো যেটা আমাদের গরমকালে আমাদেরকে হাইড্রেটেড রাখতেও মানে সাহায্য করবে, সেটা ওয়েট লসের ক্ষেত্রেও ভালো, আবার স্কিনের ক্ষেত্রেও ভালো। একটা বলবো যেটা হচ্ছে মৌরি, এই সময় আমরা যদি জলের মধ্যে ভিজিয়ে রাখি এবং তার সাথে একটু চিয়া সিডস আমরা দিয়ে রাখতে পারি, যেটা, এবং কিছু শশার স্লাইস, এটা কি হবে, খুব রিফ্রেশিং, আর যেটা আমাদের গাট হেলথটাকে ভালো রাখছে, শরীরটাকে ঠান্ডা রাখে। এটা কখন খাওয়া উচিত? এটা আমি মানে ধরো সকালবেলা উঠে যদি তৈরি করে রাখি, বিফোর সানসেট আমি হাফ অ্যান আওয়ার গ্যাপে গ্যাপে এটাকে আমি 1 গ্লাস করে খেতে পারি, মানে সারাদিনে আমি 1 থেকে 1.5 লিটার এই জলটা খেতে পারি। এছাড়া পুদিনা পাতা, তার সাথে শশা আর একটু চিয়া সিডস দিয়ে ভিজিয়ে রাখতে পারি, সেটা আমাদের এক্সট্রা কিছুটা এনার্জি দেবে। আমরা যখন হয় না গরমে খুব হঠাৎ করে খুব উইক লাগে,
খুব দুর্বল লাগে, ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার থাকে, উইকনেস কাজ করে, সেক্ষেত্রে এই ডিটক্স ওয়াটারটা কিন্তু ইনস্ট্যান্ট একটা রিফ্রেশিং একটা ব্যাপার, একটা এনার্জি বুস্ট করতে হেল্প করবে। যেহেতু চিয়া সিডস থাকছে, ওটা একটা ইটস গুড ফ্যাট এবং একটা খুব ভালো ক্যালোরির কাজ করে, যেটা খুব ভালো আমাদের শরীরের জন্য। ইদানিং যে প্রবলেমটা মানে সব ছেলেমেয়েরা আমরা ফেস করছি, মানে সেটা টিন এজ হোক কি তারপরের এজ হোক বা তারপরে, হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। এবার তুমি মুড সুইং বললে আমার আরও মনে পড়ছে যে এই সময় বিভিন্ন রকম মুড সুইংস হওয়া থেকে শুরু করে সব রকম ডিপ্রেশন, স্ট্রেস, সব কিছুর সঙ্গেই যেন হরমোনাল ইমব্যালেন্সটা ভীষণভাবে জড়িয়ে। একদম হরমোনাল ইমব্যালেন্স ব্যাপারটা তুমি যেটা বললে এখনকার দিনে, তুমি একটু চিন্তা করো, দেখো আগে কিন্তু এটা ছিল না, এখন কেন আসছে? তুমি নিজেকে যখন এটা প্রশ্ন করবে তখন এর কারণটাও কিন্তু তোমার হাতে বেরিয়ে আসবে। কারণ আমাদের যত সময় যাচ্ছে, আমাদের ফার্স্ট লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল, সঠিক সময়ে ঘুম নেই, সঠিক সময়ে খাওয়া নেই, কোনো টাইমের কোনো ব্যাপার নেই, এটাই কিন্তু মেন কারণ। একটা জিনিস আমি তোমাকে মাঝখানে কাটলাম, প্রত্যেক ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্টরা বলে যে সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে ডিনার করার জন্য, কিন্তু এটা কি আদৌ পসিবল? মানে আমাদের দেশে তো গোয়িং তাদের তো ছুটিই হয় রাত্রি 8টা 9টা, মানে এখন তো মানে 8 ঘন্টা 9 ঘন্টাও নেই, সেটা 10-12 ঘন্টায় অফিস আওয়ার্স পৌঁছেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো? মানে তো সেই 12টা 10 মানে মিনিমাম 11টা তো বাজছেই। এটা যদি বলা হয় যে সম্ভব নয়, অসম্ভব বলে কিছু নয়, 1 নম্বর। 2 হচ্ছে আমাদের, প্রথম বলি, একটা আমাদের শরীরে একটা বায়োলজিক্যাল ক্লক চলে, যেটা নেচারের সাথে রিলেটেড। আমাদের যত লেট ডিনার হবে তত কিন্তু, মানে সবসময় ডিনার করা উচিত আমাদের সানসেটের কাছাকাছি সময়, 6 o'clock, 7 o'clock, 8 o'clock, ম্যাক্সিমাম 9। কিন্তু আমাদের সেটা হয় না, আমাদের অনেক প্রফেশনাল কারণে। কিন্তু অসম্ভব বলেও কিছু নয়। আমরা যদি মনে করি আমাদের ইভিনিংয়ে যে খাচ্ছি, পেট ভরে স্ন্যাক্সটা বাইরে খাচ্ছি, সেটাকে বাদ দিয়ে আমরা যদি একটু হেভি হেলদি ডিনার, অ্যাজ এ ডিনার আমরা কিছু খেয়ে নিই, আমরা ইডলি খেতে পারি, আমরা রুটি খেতে পারি, আমরা হয়তো চিড়ের পোহা খেলাম, যেটা আমরা বাইরেও পাবো। সবসময় যে আমরা বলতে পারলাম অফিসে আছে, এই সময় কি ডিনার করবো, কি করে ডিনার করবো সন্ধ্যাবেলা? এইটা তুমি বলো তো, যারা ধরো আমরা বাইরে থাকি, আমি তো নিজেও বাইরে থাকি, তো সেক্ষেত্রে আমার বাড়ি ফিরতে ফিরতে মানে ম্যাক্সিমাম ডেজ 10টা বেজে যায়। 10টার পর বাড়িতে গিয়ে আবার ডিনার বানানো, তারপরে খেতে খেতে 11টা বেজে যায়। সেক্ষেত্রে আমি যখন বাইরে আছি, বাইরে কি খাওয়া যেতে পারে? কেউ বলেনি তোমাকে বাড়ি ফিরেই বাড়ির সেই মানে আগের ট্র্যাডিশন অনুযায়ী বাড়ি ফিরে রান্না করেই ডিনারটা করতে হবে। তুমি যদি মনে করো আমার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করব, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু বি অর্গানাইজড। নিজেকে অর্গানাইজড হতে হবে, নিজের কাজটাকে টাইম শিডিউলে বাঁধতে হবে। তুমি যদি মনে করো আমি না এভরিডে আমি 8টা থেকে 9টার মধ্যে ডিনার করব, সেটা 9টার জায়গায় 8টা হতে পারে, 8টার জায়গায় 7টা হতে পারে, কাজের সুবিধার জন্য কখনো 9টার জায়গায় 10টা হতে পারে। কিন্তু কোনো দিন 9টায় হলো, কোনো দিন 11টায় হলো, কোনো দিন সন্ধ্যে 7টায় হলো, সেটা করবো না। সেটা হতে বডি আরও কনফিউজ হয়, হরমোনের রিলিজের আরও গণ্ডগোল হয়। কিন্তু আমরা যদি মনে করি আমরা নিজেকে একটু টাইম শিডিউলের মধ্যে বাঁধবো, সেটা কিন্তু সম্ভব। এবং তার জন্য বাড়িতে এসে গুছিয়ে রুটি, ভাত, তরকারি এসব করার প্রয়োজন নেই। আমরা যদি মনে হয় যে না, আমার সন্ধ্যে 7টা-8টার মধ্যে ডিনার করার জন্য আমার একটু রুটি সবজি সম্ভব হচ্ছে, একটু ইডলি সম্ভব হচ্ছে, একটু ধোকলা সম্ভব হচ্ছে, কিছু না হলে একটু টক দই চিড়ে দিয়ে একটু ফ্রুটস দিয়ে সম্ভব হচ্ছে, সেটাই আমি খাবো। একটুখানি নিজেকে গুছিয়ে নেবো, দেন আমি একদম হেভি ডিনার আমার কমপ্লিট হয়ে যাবে 7টা থেকে 8টার মধ্যে। বাড়িতে এসে খিদে পেতেই পারে, তো সেক্ষেত্রে আমি কিছু হয়তো রোস্টেড নাটস নিলাম, রোস্টেড মাখানা নিলাম, 1 কাপ হয়তো অর্গানিক কোনো চা নিলাম, বা 1 বাটি স্যুপ খেলাম, ক্লিয়ার স্যুপ, সেটা তো আমি পারি। কিন্তু আমার মেন মিল, কারণ আমাদের যত আমরা সানসেটের পরে যাই, আমাদের মেটাবলিক রেট তত স্লো হতে থাকে, এবং আমাদের অ্যাক্টিভিটির লেভেলও কিন্তু দেখো, সকালে আমরা যতটা পরিশ্রমের কাজ করি, রাত্রের পর আমাদের সেটাও ততটা হয় না। তো তুমি এসে যখন হেভি ডিনার করছো এবং করার পরেই সাথে সাথে অনেক লেট হয়ে যাচ্ছে, তুমি শুতে চলে যাচ্ছ, তোমার খাবারটা ডাইজেশনের প্রবলেম হচ্ছে, হজম হচ্ছে না, এবং তুমি যে খাবারটা খেলে সেই এনার্জিটা সেইভাবে কাজ করার মতো সময় পাচ্ছে না। তোমাকে রাতে ডিনার করার পর অ্যাটলিস্ট 1 আওয়ার তোমাকে, তুমি বললে যে টক দইয়ের সঙ্গে চিড়ে দিয়ে যে কোনো ফ্রুট, রাতে ফল খাওয়া যায়? ফলও খাওয়া যায়, দইও খাওয়া যায়, সবই খাওয়া যায়, কোনো সেরকম কোনো নিয়ম নেই। তবে হ্যাঁ, কিছু কিছু কন্ডিশনে আমরা বলি, ধরো অ্যাসমা বা এগুলোর ক্ষেত্রে কি হয় না, দই বা কলা এগুলো একটুখানি ইনফেকশন বা এগুলোকে বাড়িয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে, তো সেক্ষেত্রে আমরা একটু অ্যাভয়েড করি। কিন্তু এরকম কোনো রুলস নেই যে রাত্রে আমি খাবো না। এরকমও হয় যে অনেক ক্লায়েন্ট এসে বললো যে আমার আজকে
খেতে কিছু ইচ্ছে করছে না, আমার একটুখানি 3টের দিকে বা 4টের দিকে একটু হেভি খাওয়া হয়ে গেছিলো, তো আপনি এক বাটি স্যুপ খান বা এক বাটি পাকা পেঁপে, বা এখন তরমুজের দিনে একটু হয়তো রোস্টেড আমন্ড বাদাম, তার সাথে এক বাটি তরমুজ খান, একটু শশা নিয়ে নিন, এটাও করা যায়। এটা তো ইজি ক্যারি করা, একদমই। মানে সত্যি অনেক মানে সহজ। ইডলি তো সব জায়গাতেই পাওয়া ইডলি, যায়, ধোসা, ঢোকলা, একদমই, যেগুলো দোসা, স্টিমড, মানে ওগুলো তো হ্যাঁ। ডিপ ফ্রাইড হচ্ছে না এবং মোটামুটি অ্যাভেলেবেল, চাইলে নিজেও একটুখানি ক্যারি করা, যেটা অনেকক্ষণ স্টোর করে রাখা যায়, এই ধরনের খাবার নষ্ট হয় না খুব তাড়াতাড়ি। বা মাখানা, এগুলো একটু তো মাখানা, টক দই, তার সাথে একটু হয়তো ফ্রুটস ছড়িয়ে আমি ইভিনিংয়ের মধ্যে আমার মেন মিল কমপ্লিট করে দিলাম। ওকে, তার সাথে একটা ডিম সিদ্ধ চাইলে নিলাম, অনেক বেশি চাইলে সহজ। ওইটাই পুরোটাই আচ্ছা, হচ্ছে নিজের প্ল্যানের ওপর। আমি যদি পুরো ব্যাপারটা আমি মনে করি ডেডিকেশন, তুমি যদি নিজেকে মনে করো হেলদি করবে, তুমি নিজে চলে যাবে একজন এক্সপার্টের কাছে এবং তার গাইডেন্স অনুযায়ী তুমি তোমার শিডিউল অনুযায়ী কিন্তু প্ল্যান বানিয়ে নিতে পারবে। ঠিক, সত্যি মানে বাইরের খাবার খেয়েও মানে ঠিকঠাক পোরশন এবং ঠিকঠাক জায়গা এবং থেকে তোমাকে গেলে চুজ করতে, বাইরের খাবার তো অনেক কিছু পাওয়া যায়, কাটলেট, ফিশ ফ্রাই, পকোড়া, তুমি যদি সেগুলো রেগুলার খাও সেটা হবে না, তোমাকে চুজ করতে হবে রেগুলার খাওয়ার জন্য কোনটা ঠিকঠাক হবে। ডিম, আমরা যারা ওয়েট লস করছে বা তাদের প্রত্যেককে বলা হয় যে না রোজ ডিম খাবে না বা গোটা ডিমটা খাবে না বা শুধু হোয়াইটটা খাবে, তো এই ক্ষেত্রে মানে ওয়েট লসের সাথে ডিমের কোনো সম্পর্কই নেই। তাহলে ডিম খেতে বারণ করে কেন? কেন বারণ করবে? ডিম সবাই খেতে পারে, মানে সবাই ইন দ্য সেন্স হচ্ছে যার কোনো হেলথ প্রবলেম নেই সে রেগুলার একটা করে কুসুম সমেত গোটা ডিম খেতে পারে। কিন্তু কারো যদি হোয়াইটটা খেতে বলে, কুসুম বাদ হোয়াইটটা দিতে খেতে বলে, পারে, যেহেতু অনেক সময় সোডিয়াম কন্টেন্ট, ধরো কারো ব্লাড প্রেশার হাই আছে, কারো অনেক হাই কোলেস্টেরল লেভেল আছে, সেক্ষেত্রে আমরা কুসুমটার উপর রেস্ট্রিকশন আনি। মানে নর্মাল মানুষ মানে আমাদের রোজ ডিম খেতে পারে, গোটা ডিম খেতে পারে, যার কোনো হেলথ প্রবলেম কিছু নেই। মানে খুব সহজ বিষয় একটা। হ্যাঁ, এবার অনেকে কি হয় ওভার ইনটেক করে, মানে করোনার সময় আমরা দেখেছি সারাদিনে রোজ 2, 4, 5টা করেও কুসুম সময় ডিম খেলে ইমিউনিটি বেড়ে যাবে, এরকম একটা ব্যাপার ছিল। এটা নয়, মানে আমি প্রথমেই বলি না, ওভার জিনিসটা হচ্ছে ঠিক নয়। আপনি মানে যখনই কোনো জিনিস, তাতে হয়তো ডিমে যে প্রোটিনটা আছে আমাদের জন্য খুব ভালো, কিন্তু তার মধ্যে সোডিয়াম কন্টেন্ট আছে বা অনেক কিছু ফ্যাক্টর আছে যেটা আমাদের জন্য ভালো না, তো আমি ওভার ইনটেক করবো না। ঠিক। এছাড়াও গরমকালের জন্য তুমি আর কি টিপস দিতে চাইবে? গরমকালে ধরো জলের, অনেকে বলে যে শুধু জল খেতে বলছেন, বারবার ভালো লাগছে না, তো বা মনে হয় যে বাইরে থেকে এসেই কিছু একটা রিফ্রেশিং খাই, তো সেক্ষেত্রে আমি বলতে পারি আমাদের যেমন হাতের কাছে কিছু জিনিস থাকে, যেমন বেলের শরবত, এগুলো আমরা খেতে পারি। হ্যাঁ, নুন লেবুর জল আছে, এগুলো আমরা খেতে পারি। এবার সেক্ষেত্রে নুন লেবু জলে খেতে অনেকে বলে যে চিনি তো দিতে বারণ করেন, চিনিটাকে আমি মনে করি পয়জনের সমান। সেটা আপনার ওয়েট লস হোক, ওয়েট গেইন হোক, ডায়াবেটিস হোক বা যে কোনো কারণেই হোক না কেন, চিনিটা, সাদা চিনিটা পারলে অ্যাভয়েড করবে। আচ্ছা, নুনের বদলে কি জ্যাগেরি ইউজ করা যেতে পারে? জ্যাগেরি ইউজ করা যায়, কিন্তু এটা একটা ভুল কনসেপ্ট যে চিনি বন্ধ করে অনেকে জ্যাগেরি খাচ্ছে, চিনি বন্ধ করে মধু খাচ্ছে, গুড় খাচ্ছে, কিন্তু চিনি, গুড়, মধু সবেতে একই ক্যালোরি অলমোস্ট। আমি ওজন কমাতে গিয়ে অনেক সময় দেখেছি অনেককে, আমি সাদা চিনি খাবো না, আমি ব্রাউন সুগার খাবো। হ্যাঁ, আমি সাদা চিনি খাবো না, আমাকে মধু দিন, আমাকে গুড় দিন, আমি চিনি বাড়ি থেকে সরিয়ে দিয়ে গুড় খাচ্ছি, একই অলমোস্ট একই ক্যালোরি। কিছু সামান্য কিছু মিনারেলস থাকে, কিন্তু খুব নেগলিজিবল অ্যামাউন্ট, ওইটুকু মিনারেলস, কিছু আয়রন, কিছু পটাশিয়াম বা এগুলো পাওয়ার জন্যে আমার ওই মানে সাদা চিনি সরিয়ে মধু বা গুড় খাওয়ার প্রয়োজন নেই। সেম ক্যালোরি। ওয়েট লসের যদি করার থাকে আপনার, চিনি যেমন বন্ধ করেছেন, আপনাকে মধু, গুড় এগুলো কিন্তু রিপ্লেস করতে হবে, বা সেগুলোকে অকেশনালি খেতে হবে। আপনার ধরো কোনো মনে হলো আমি একটা কিছু মিষ্টি ক্রেভিংস হচ্ছে, আপনি গুড় দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে একটা লাড্ডু বানিয়ে খান। আপনি কোনো একদম আপনি কোনো ডেজার্ট বানিয়ে, মানে কোনো আমাদের যেটা পায়েস হয় আমাদের ট্র্যাডিশনাল, এগুলো আমরা মানে মিষ্টিকে আমরা একদম শত্রু ভেবে ফেলি, কিন্তু আমাদের যে ট্র্যাডিশনাল যে মিষ্টিগুলো, আমাদের নারকেলের নাড়ু, আমাদের দুধের যে পায়েস হয়, আমাদের সুজির বরফি, বেসনের লাড্ডু, ড্রাই ফ্রুটস দিয়ে যে সমস্ত বরফি, যেগুলো আমরা আগে বাড়িতে বানাতাম, এই যে নববর্ষ আসছে, মানে এই মিষ্টি ছাড়া আমরা ভাবতে পারি না, তো এইগুলো যদি আমরা খাই বাড়িতে বানানো, এগুলো কিন্তু হেলদি, এতে আমরা গুড় ইউজ করতেই পারি। এরকম অনেক মিথ আছে যে খাবারগুলো বারণ করে দেওয়া হয়, কিন্তু সেগুলো আলটিমেটলি ভালো, এরকম কিছু কি তোমার মাথায় আসে? অনেকেই একটা সময় গিয়েছিল যখন রিফাইন্ড অয়েল ভীষণ হেলদি, এখন মানুষ বুঝছে, এখনও অনেকেই বোঝে যে আমরা সানফ্লাওয়ার অয়েল বা ক্যানোলা অয়েল এগুলো ইউজ করছি, এগুলো ভীষণ হেলদি। আর আমাদের মানে দেশের যে ঘানি সর্ষের তেল আনহেলদি নয়, আমাদের সর্ষের তেল হচ্ছে স্বাস্থ্যকর সব থেকে।
স্পেশালি আমরা ইন্ডিয়ান কুকিং যে প্রসেসে হয়, তড়কা লাগিয়ে যে রান্না, তাতে যে স্মোকিং পয়েন্ট যেটা আছে সেটা যে মেনটেন হয়, তাতে একমাত্র সর্ষের তেলই হচ্ছে আমাদের জন্য ভালো। একদমই রিফাইন্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল একদম ব্যবহার করবেন না। যতই সেটাকে বিজ্ঞাপনে হার্ট ফ্রেন্ডলি, কোলেস্ট্রল ফ্রি, আরও কী সব বিজ্ঞাপনে ব্যবহার করা হয়, এই ধরনের সেলিব্রিটিরা করেন, বা এই ধরনের লাইন ইউজ করে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, এগুলোতে একদমই দৌড়বেন না। এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এগুলো হচ্ছে বিদেশি তেল, এবং সেগুলোকে আমাদের দেশে চালু করার জন্য একসময় ঘি, সর্ষের তেল এগুলোকে সরিয়ে দেওয়ার জন্য এগুলোকে প্রমোট করা হয়েছিল। কিন্তু এগুলো হেলদি নয়। আমাদের ঘানির যে সর্ষের তেল সেটা আমাদের কুকিং প্রসেসের জন্য হেলদি। বা আমাদের ঘি কখনোই আমরা রান্না করব না। ঘি হচ্ছে কোনো কিছু ধরো ভাতের উপর দিয়ে, মানে কখনোই ওটা হাই টেম্পারেচার ঘিকে ইউজ করা উচিত নয়। আচ্ছা, মানে রুটি করলাম, কোনো ঘি খেতে পারি, ওয়েট লসের ক্ষেত্রেও ঘি খাওয়া যায়? হ্যাঁ, ওকে। আমরা 1 চামচ 2 চামচ পর্যন্ত আমরা ঘি খেতে পারি। এবং ঘিটা হচ্ছে ধরো রুটি করলে তার উপর লাগিয়ে খেলে, বা ভাত খেলে, তুমি একটু আগে স্কিনের কথা বলছিলে, সেক্ষেত্রেও কিন্তু ঘি ভীষণ ভালো। বা ঘিয়ে যে ফ্যাটটা আছে, একটু ঘি, একটু নুন আর লঙ্কা হলে আর কিছু চাই না। কাঁচা নুনটা খাবে না, কাঁচা নুনটা ওয়েট বাড়াতে পারে। কিন্তু ঘি দিয়ে আমি খেতে পারি। আর ঘি তোমার যে ফ্যাটের যে কম্পোজিশনটা আছে সেটা আমাদের জন্য ক্ষতিকারক নয়, বরং রিফাইন্ড অয়েল হচ্ছে ক্ষতিকারক। এছাড়া ধরো অলিভ অয়েল, যেটাকে বলা হয় খুব হেলদি, কিন্তু অনেকে সেই হেলদি ভেবে অলিভ অয়েলে রান্না করছে। অলিভ অয়েলের যে স্মোকিং পয়েন্ট আমাদের ইন্ডিয়ান রান্না করার জন্য হেলদি নয়। অলিভ অয়েল কোনো কিছু সতে করলাম, স্যালাডে ইউজ করলাম, সেটার জন্য লো টেম্পারেচারে যেটা হয় সেটার জন্য ঠিক আছে। কিন্তু হাই টেম্পারেচারে আমাদের যে ধরনের রান্না হয় তার জন্য অলিভ অয়েল যায় না। তার জন্য ঘানি সর্ষের তেল সব থেকে বেস্ট। মানে এটা তো সত্যি কথা। আমরা সাদা তেল বেশিরভাগ ঘরে ঘরে সবাই, যারা হার্ট পেশেন্ট তারা সবাই সর্ষের তেলটাকে সরিয়ে দিয়েছিল। এখনো কিছু মানুষ বুঝেছে, কিন্তু এখনো হার্টের রোগী হলে আরে সর্ষের তেলে খাস না, সাদা তেলে রান্না করে খা, এটা ভুল। আচ্ছা, অনেক প্রসেসড ফুডে লেখা থাকে যে গ্লুটেন ফ্রি, জিরো সুগার, অনেক যেমন আমি কোম্পানির নাম নিচ্ছি না, অনেক কোকোনাট ওয়াটার, তারপর অরিজিনাল ফ্রুট জুস, সেখানে লেখা থাকে 100% রিয়েল, গ্লুটেন ফ্রি, সুগার ফ্রি। এগুলো কি আদৌ গ্লুটেন ফ্রি হয়? প্রথমত গ্লুটেনটাকে আমরা কেন ফ্রি, গ্লুটেন মানে গ্লুটেন কেন বাদ দিয়ে খাবো? আমার যদি একমাত্র গ্লুটেনে অ্যালার্জি থাকে তাহলে আমি গ্লুটেন ছাড়া খাবার খাবো। কিন্তু এখন দেখেছি যারা জিম করতে যায়, যারা ওয়েট লস করবে, তারা বলে আমি গ্লুটেন ফ্রি ডায়েট করছি। কেন? গ্লুটেন কি ক্ষতি করবে? গ্লুটেন কোনো ক্ষতিকারক কোনো জিনিস নেই। আমরা যে নর্মাল রুটি খাই আটা, তাতে তো গ্লুটেন আছে। এত তো বছর তো আমরা খেয়ে এসেছি, তাতে কি প্রবলেম করবে? যদি আপনার কিছু ক্ষেত্রে আইবিএসের প্রবলেম থাকে, আপনার হয়তো হজম হচ্ছে না, তখন আপনি দেখলেন টেস্ট করে আপনার গ্লুটেনে অ্যালার্জি আছে, তখন আপনি যে খাবারে গ্লুটেন আছে সেটা বাদ দিয়ে খেলেন। আদারওয়াইজ গ্লুটেন আপনার জন্য কোনো ক্ষতিকারক নয়। তো এই প্যাকেটের গায়ে গ্লুটেন ফ্রি বলে আলাদা করে মানে মার্কেটিং করার কোনো প্রয়োজন হয় না। বা তুমি যেটা বললে যে কোক, জিরো কোক, বা এই যে কোল্ড ড্রিঙ্কস বিক্রি হচ্ছে জিরো সুগার, হতে পারে ওতে কোনো ক্যালোরি নেই, কিন্তু ক্যালোরিটাই তো সব কথা নয়। ক্যালোরিটাই যদি সব কিছু হতো তাহলে আমি সারাদিন কোক খেয়েই থাকতাম। হতে পারে কোকে বা যেগুলো প্রমোট করছে জিরো সুগার বলে, কোক বলছে না, যে কোনো জিনিসে হয়তো জিরো সুগার বলে যেটা প্রমোট করছে তাতে হতে পারে কোনো ক্যালোরি নেই, কিন্তু তার মানেই যে সেটা হেলদি সেটা কিন্তু নয়। আমরা ক্যালোরি দিয়ে কোনো খাবারকে সবসময় বিচার করব না, তার মধ্যে আদার্স কী নিউট্রিয়েন্টস আছে কি নেই সেটা দিয়ে আমি ভাববো। আমি হয়তো বললাম যে 1 প্লেট ফল তোমাকে দিলাম আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিলাম যাতে কোনো ক্যালোরি নেই। তুমি বললে যে না, ওতে তো কোনো ক্যালোরি নেই, তাহলে আমি ওটা খাবো, ফলে তো ক্যালোরি আছে, তাহলে ফলটা কেন খাবো? সেটা কি ঠিক? কিন্তু তোমাকে বুঝতে হবে ফলে অন্য ভিটামিনস আছে, অন্য অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অন্য মিনারেলস আছে, যেটা শরীরের জন্য ক্ষতিকারক। তো সব কিছু আমি ক্যালোরি দিয়ে বিচার করি। অনেক সময় আমি দেখি বিভিন্ন রিলস বা অনেক জায়গায় 1 প্যাকেট চিপস খান, এটাতে কম ক্যালোরি, কিন্তু তার জায়গায় আপনি এক বাটি পোহা খাচ্ছেন, এটাতে অনেক বেশি ক্যালোরি। হতে পারে ক্যালোরি চিপসের প্যাকেটে ক্যালোরিটা আমি যদি মানে ক্যালকুলেট করি, হতে পারে ওতে কম ক্যালোরি, আর 1 বাটি পোহা খাচ্ছেন সেটাতে হতে পারে বেশি ক্যালোরি। কিন্তু আপনাকে বুঝতে হবে তাতে চিপসের প্যাকেটে ক্যালোরির সাথে সাথে যেসব খাবারগুলো আছে, পাম অয়েল ইউজ হচ্ছে যেটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক, তার মানে তো সেটা হেলদি নয়, সেটা শরীরের জন্য ক্ষতিকারক। ক্যালোরি দিয়ে আমরা সব কিছুকে মাপবো না, আদার্স অনেক ফ্যাক্টর থাকে। আচ্ছা, অনেক হেলদি চিপস বা হেলদি স্ন্যাক্স বেরিয়েছে যেগুলোকে মানে যেগুলো নাচোস বা নাচোসের মধ্যেও অনেক বেরিয়েছে, বানানা চিপস, অনেক রকম রয়েছে, অর্গানিক
আর হেলদি, এই দুটো স্ট্যাম্প যদি কোনো প্যাকেটের গায়ে এখন মার্কেটিংয়ে জুড়ে দেওয়া যায়, খুব তাড়াতাড়ি মানুষ সেটাকে নিচ্ছে। কিন্তু বুঝতে হবে, যেমন ধরো এই কি বলবো ওটসের বিস্কিট, এই ধরনের যে জিনিসগুলো বিক্রি হচ্ছে, কিন্তু আপনি যদি একটুখানি প্যাকেটটা উল্টে তার নিউট্রিশনাল ভ্যালুটা যদি একটু চেক করেন, তাহলে বুঝতে পারবেন। আমি সাপোজ একটা ওটসের বিস্কিটই যদি বলি, তাহলে আমরা দেখব ওটস লেখা থাকে, তো ওটস দেখবো হয়তো লেখা আছে 30% বা 40%, বাকিটা কি আছে সেটা কিন্তু লেখা নেই। বুঝতে হবে ও বাকিটা হচ্ছে ময়দা, ওটা কিন্তু কোম্পানি লেখে না, লিখে দিচ্ছে 40% ওটস আছে, বাকিটা কি আছে লিখবে না। সেরকম চিপসের ক্ষেত্রে আপনি দেখছেন যে কি বলে যেন জিরো অয়েল বা যাই হোক, বানানা চিপস, হ্যাঁ বানানা থেকে হচ্ছে মানেই যে ওটা হেলদি সেটা নয়। ওটা যে অয়েলে ফ্রাই হচ্ছে, পাম অয়েল ইউজ হচ্ছে, যেটা শরীরের জন্য ক্ষতিকারক। ওতে হাই সোডিয়াম কন্টেন্ট থাকতে পারে, প্রচুর সল্টেড জিনিস থাকতে পারে, বা প্রিজারভেটিভ থাকছে। তাই ব্যানানা চিপস বা রাগি চিপস যাই বলে বিক্রি হয় সেটা মানেই বাচ্চাকে দেয়া যায়, সেটা কিন্তু ভুল। আচ্ছা, সেটা ভুল। এছাড়া অনেক ধরনের স্ন্যাক্স যদি আমরা খেতে ইচ্ছা করি, যেমন পপকর্ন যেগুলো রয়েছে, যেগুলো আমরা কুকারে জাস্ট দিয়ে দিলে ওটা অটোমেটিক্যালি পপড হচ্ছে, তো সেই পপকর্ন কি খাওয়া উচিত? সেই পপকর্নের সাথে তেলও থাকে, হ্যাঁ, সল্টেড পপকর্ন থাকে, বাটার পপকর্ন থাকে। তো ওগুলো তো ফর মানে ধরো রেগুলার ওটা খাওয়া ঠিক না। রেগুলার মাঝে ইচ্ছে হলো মাঝে মাঝে খাওয়া যায়। আমি বলি ওই যে নর্মাল দেখবে সাদা প্যাকেটে যেগুলো পাওয়া যায় ভুট্টা ভাজাগুলো, বা ভুট্টা যেগুলো পুড়িয়ে দেয়, খাওয়ার ইচ্ছে হলো ওগুলো একটু বেশিই ভালো। কারণ এগুলো যে প্যাকেটে হয় না, তেল দিয়ে প্রিজারভেটিভ দিয়ে অনেক দিন ধরে স্টোর করা থাকে, এবং ওই তেলটা কতটা হেলদি সেটাও একটু ডাউটফুল ব্যাপার থাকে। তো বেটার হচ্ছে সামনে যে জিনিসগুলো বালিতে ভেজে দিচ্ছে ভুট্টা ভাজা, সেগুলো খাওয়া যেতে পারে। তোমার কাছে হেলদি স্ন্যাক্স বলতে তুমি সন্ধেবেলা বা সিনেমা দেখতে দেখতে কি খাওয়া যেতে পারে এরকম কিছু? প্রথমত ওইগুলো হচ্ছে কি হয় না, অনেক সময় আমাদের খিদে পায় না, ওগুলোকে বলা হয় আমাদের আনমাইন্ডফুল ইটিং বলতে পারি, বা সাইকোলজিক্যাল ইটিং বলতে পারি। মানে দেখছি খেয়ে যাচ্ছি, মুডটাও তো ভালো থাকে না। হ্যাঁ, ওই ক্ষেত্রে আমাদের মানে কতটা নিয়ে বসছি সেটা কিন্তু ম্যাটার করে। কারণ মুখ চলতেই থাকবে, কখন যে বাটির পর বাটি শেষ হয়ে যায় বোঝা যায় না। তো সেক্ষেত্রে আমাকে নিয়েই বসতে হবে, কম নিয়ে, কারণ ওখানে অনেক ক্যালোরি আমরা ইনটেক করে ফেলি না বুঝে। তো সেক্ষেত্রে আমরা ওই ধরনের যে ভুট্টা ভাজা যেগুলো হয় ওগুলো নিতে পারি, রোস্টেড একদম প্লেন রোস্টেড বা ঘি রোস্টেড মাখানা খেতে পারি, আমরা প্লেন মুড়ি খেতে পারি, আমরা ড্রাই ফ্রুটসের মিক্স করে খেতে পারি, কোকোনাট স্লাইস। মাখানা তো ঘিতে রোস্ট করলে মানে পপকর্নের থেকেও ভালো লাগে, কিন্তু একটু কস্ট ফ্যাক্টর থাকে, সবার পক্ষে সম্ভব নয়। তো আমি সবসময় আমার ক্ষেত্রে আমি ক্লায়েন্টদের সবসময় একটু দেশি খাবারের দিকে আমার একটু মানে আমি পছন্দ করি। আমার মনে হয় যে আমাদের কাছে হাতের কাছে যে খাবার পাওয়া যায়, আমাদের লোকালি যে খাবার তৈরি হয়, তার নিউট্রিশনাল ভ্যালু কিন্তু অনেক হাই থাকে। আমি তো তোমার ডায়েট নিয়েছিলাম বেশ অনেক বছর আগে, কিন্তু এত ভালো লেগেছিল আমার, খেয়ে মনে হয়নি যে আমি ডায়েট করছি। তো আমরা ওই ঘি রোস্ট করা মাখানা খেতে পারি, আমরা পপকর্ন খেতে পারি, মানে বালিতে ভাজা ভুট্টা, আমরা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস মিক্স করে একটা চিড়ে দিয়ে একটা যেটা হয় না মানে মশলা চিড়েটাই বাড়িতে বানানো, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, বাদাম, ছোলা, বিভিন্ন সিডস দিয়ে চিড়ে দিয়ে একটা ভাজা রাখতে পারি। কিন্তু বিস্কিট ফিস্কিট রাখবো না, কিন্তু প্রচুর কার্বোহাইড্রেট থাকে, প্রচুর ফ্যাট থাকে, চিনি থাকে। তুমি যে কোনো বিস্কিট খেয়ে দেখো তোমার মিষ্টি লাগবে, এমনি এমনি মিষ্টিটা আসে না, ওদের চিনি থাকে। তো এইগুলো হচ্ছে মানে সরিয়ে দিয়ে আমরা এই ধরনের অপশান রাখতে পারি। বা বাড়িতে আমরা এয়ার ফ্রায়ারে যদি থাকে কখনো, আমরা ওগুলোকে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আমরা বানাতে পারি যাতে তেল লাগে না। আচ্ছা, এছাড়াও যেমন সসেজ, হ্যাম বা সালামি, এই যেগুলো বিক্রি হয় সেগুলো কি খাওয়া উচিত? না, এগুলো একদমই, যে কোনো প্যাকেট খাবার, ক্যান ফুড বা প্রসেস যেগুলো বারবার প্রসেস করে তৈরি হচ্ছে, সেই প্রসেসিংয়েই হচ্ছে তোমার জন্য আর স্বাস্থ্যকর থাকছে না। ওটা কখনো ফ্রেশ জিনিস হচ্ছে সবসময় হেলদি, তার নিউট্রিশনাল ভ্যালু অনেক মেনটেন থাকে। তুমি একটা চিকেন কিনে ফ্রেশ কিনে যে তা থেকে যে প্রোটিনটা পাবে বা সেটা তোমার জন্য যতটা হেলদি হবে, সেটা দীর্ঘদিন বছরের পর বছর বা মাসের পর মাস ওটাকে প্রসেস করে বিভিন্ন জিনিস দিয়ে, তেল দিয়ে, বিভিন্ন ধরনের ফ্যাট দিয়ে ওটাকে মানে স্টোর করে রাখা হচ্ছে, তারপর সেইটাকে এনে ডিপ ফ্রাইড করা হচ্ছে। এই ধরনের জিনিসগুলো তো ফ্রাই না করলে তুমি খেতে পারবে না, তো সেটা তখন আর তোমার জন্য হেলদি থাকছে না। আচ্ছা, থ্যাংক ইউ অনুষ্ঠুদি। তবে আমার লাস্ট যে কোয়েশ্চেনটা, যেহেতু গরমকালে আমাদের প্রচণ্ড টেন্ডেন্সি থাকে ঠান্ডা জল খাওয়ার বা ফ্রিজের জল খাওয়ার, কিন্তু অনেকে বলে নাকি, মানে আমি জানি না সত্যি না মিথ্যে, আমার বাবা আমার কাছ থেকেও শুনেছি ফ্রিজের জল খাস না মোটা হয়ে যাবি। ফ্রিজের জল খেলে মোটা হয় না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে
গরম থেকে এসেই আমি ফ্রিজ বের করে ঠান্ডা জলটা বের করে খেলাম, তো এই যে টেম্পারেচারটা সাডেন চেঞ্জ হয়ে যায়, মানে শরীর প্রচণ্ড গরম, তারপর হঠাৎ করে ঠান্ডা জল খাচ্ছি, এই সাডেন চেঞ্জে আমাদের বডির ইনফেকশন বা কোনো যদি ব্যাড ব্যাকটেরিয়া থাকে সেটা খুব তাড়াতাড়ি গ্রো করে, যেটা আমাদের শরীর খারাপ করাতে পারে। আমরা সব কিছুকে ওয়েটের সাথে বড্ড রিলেট করে ফেলি বা ওয়েটের সাথে জুড়ে দিই, সেটা নয়, কিন্তু ওভারঅল আমাদের শরীরের জন্য সেটা ঠিক নয়। আমরা এসে প্রথমে বসবো, শরীরটা ঠান্ডা হবে এবং ফ্রিজের জলটাকে বের করে একটু রুম টেম্পারেচারের কাছাকাছি নিয়ে আসবো, দেন খাওয়া উচিত। এসে ঘরে ঢুকেই ফ্রিজ থেকে বের করে ফ্রিজের জল খেলে কেউ মোটা হয় না? না, মোটা কেউ হয় না। তবে ফ্রিজের জলের থেকে আমি বলবো সবসময় এখন অনেকে মানে আগে একটু গেলে পিছিয়ে গেলে, আমার নিজের ক্লিনিকেও আছে এটা, আমার বাড়িতেও আছে কলসির জল, মাটির কলসির, আমি দেখেছি। মাটির ঘড়ার জল খাওয়া, যেটা কুঁজো, একদমই সেটা একটা অন্য ফ্লেভার থাকে, কিছু ভিটামিন, ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রাখলে অনেকক্ষণ ঠান্ডা থাকে। ইভেন তোমার যদি ধরো ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি থাকে, তুমি যদি মাটির পাত্রে রান্না করো বা মাটির ঘড়ার জল খাও, এগুলো খুব ভালো। একটাই ব্যাপার, এই মাটিটা কোথা থেকে আসছে সেটা হয়, ওটার একটা মানে কি বলবো ক্লে রিপোর্ট একটা পাওয়া যায়, সার্টিফিকেট দেয়। তুমি মাটির জিনিস কিনতে গেলে তার সার্টিফিকেটটা নেওয়া উচিত, কারণ অনেক সময় দেখবে একটা সেই সাইনি ব্যাপার থাকে, ওই জিনিসটা ভালো নয়। ওটার একটা কোটিং দেওয়া হয় সাইনি, ভালো দেখতে করার জন্যে। তো আমরা যদি একটু ঠিকঠাক জায়গা থেকে নিই, তাহলে মাটির ঘড়ার জল, মাটির গ্লাসে জল, মাটির বটলে জল, মাটির পাত্রে রান্না, এগুলো করতে পারি। এগুলো মানে ঠান্ডায় যেটা কথা এলো যে মাটির ঘড়ার জল কিন্তু আমরা খেতে পারি। থ্যাংক ইউ অনুশ্রুতি। তুমি আগে বলো যে আমার পডকাস্টে এসে তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। খুব সুন্দর সুন্দর প্রশ্ন করলে, যেটা আমার মনে হয় যে দর্শকদের জন্য খুব মানে উপকার হবে, বা আমি চেষ্টা করেছি সেগুলো উত্তর দিতে। তারপর বাকি দর্শকদের যেটা ইচ্ছে থাকবে, কিছু জানার থাকলে, তার জন্য তো কমেন্ট বক্স খোলাই আছে। হ্যাঁ, আমাদের কাছে অনেক প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলো তার মধ্যে অনেকগুলো তোমাকে আমি জিজ্ঞাসাও করলাম। আপনাদের যা যা অসুবিধা হবে অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে একটা কথা মানে না জানালেই নয়, সেটা হচ্ছে যে এই চেয়ারটায় বসি মানে আমি সব কিছু জানি না, আমারও একটা পরিধি আছে, আমারও একটা পার্টিকুলার বিষয় নিয়েই পড়াশোনা রয়েছে, তার বাইরে বাকিটা আমি জানতেই এসেছি, শিখতেই এসেছি, কথা বলতে ভালোবাসি, তাই এই পডকাস্ট। তো আপনাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানান। আপনাদের কোনো কিছু ভুল লাগলে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর আপনাদের সমস্যার সমাধান করব এবং আরও নতুন কিছু জানবো, নতুন কিছু শিখবো বলেই আমাদের পডকাস্ট টকবক। তাই টকবক করে ফুটতে থাকুন, যদিও যা গরম বাড়ছে, কিন্তু যাতে এনার্জিটা টকবক করে ফুটতে থাকে। আর আমাদের এপিসোডের জন্য স্টে টিউনড।